সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সরকার দেশকে মেধাশূন্য করতে চায় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, কোটার পাশাপাশি গণতন্ত্রের লড়াইয়ে শিক্ষার্থীদের তিনি মাঠে নামার আহ্বান জানিয়েছেন। কোটায় ভর করে রাজনৈতিক ফায়দা নিতে দেওয়া হবে না, এমন মন্তব্য আওয়ামী লীগের। দলটির নেতারা বলছেন, কোটা আন্দোলনের নামে জানমালের ক্ষতি হলে নেওয়া হবে ব্যবস্থা। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় কোটার কথা। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন এস কামাল হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সোহরাব হাসান সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জেনে নেব প্রধান শিরোনামগুলো। কোথাও কোমর, কোথাও হাঁটু পানি। সকালের বৃষ্টিতে জলজটে নাকাল রাজধানীবাসী। যানবাহন বিকল হয়ে দিনভর দুর্ভোগ। কক্সবাজারেও তলিয়ে গ্রামের পর গ্রাম। উত্তরে থামছে না প্লাবন। বাংলা ব্লকেডে হামলার প্রতিবাদে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ। ছুটির দিনেও শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। রাজশাহীতে রেলপথ অবরোধ। সাভার ও সিলেটে মশাল মিছিল। রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিংয়ে রুমে নেই সংযোগ। পুরনোগুলোও অচল। নিরাপত্তাহীন যাত্রীরা। আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। পিএসসির প্রশ্নভাস চক্রের সঙ্গে জড়িয়ে আঙ্গুল ফুলে কলাগাছ। ময়মনসিংহের সাখওয়াত সায়েম চলাফেরা করেন দামি গাড়িতে। গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। এবং চলতি বছরই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে নদী পাড়ে গণ অবস্থান। একযোগে তিস্তার 100 পয়েন্টে কর্মসূচি। দ্রুত সরকারের কাছে সুস্পষ্ট ঘোষণা কামনা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি কোটার কথা। সোহরাব ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। গত 12 দিন ধরে লাগাতার আন্দোলন চলছে এবং মামলাটি সর্বোচ্চ আদালতেও এখন বিচারাধীন রয়েছে। যদিও হাইকোর্টের আংশিক রায়, যেই রায়টি আদালত দিয়েছিলেন গত 5 জুন, এবং সেই রায়টি হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটা বহাল বাতিল করে সরকার যে পরিপত্র জারি করেছিল, সেই পরিপত্রটিকে সরকার হাইকোর্ট অবৈধ করেছিল। সেই রায়টির মূল অংশ প্রকাশিত হয়েছে এবং সেই রায়ে অনেক কিছুই বলা হয়েছে। তার মধ্যে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আদালত বলেছেন যে সরকার চাইলে কোটা সংস্কার করতে পারে, পরিবর্তন করতে পারে, পরিমার্জন করতে পারে, কমাতে পারে, বাড়াতে পারে। এখন যে পর্যায়ে আন্দোলন চলছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, এবং আদালতের যে অবস্থান, সমাধানটা আসলে কে দেবে? সমাধানটা সরকারকে দিতে হবে, সরকারই দিবে। সরকার বলছিলেন যে এটা আদালতের বিষয়ে তাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই, কিন্তু আদালতই বলছে কোটা বাড়ানো কমানো সরকারের দায়িত্ব, মানে সরকার বাড়াতে কমাতে পারে। এখন যেটা ধরুন, বাংলাদেশে কিছু স্থায়ী সমস্যা আছে যেটা যে কোনো সরকার আসলে এটা সমাধান করতে হয়, না হলে দুর্ভোগ হয়। যেমন ঢাকা শহরে জলাবদ্ধতা, চট্টগ্রামে জলাবদ্ধতা, যেমন এই রেলওয়ে আপনাদের যে প্রতিবেদনে আছে যে রেলওয়ের নতুন বগিতে সিসি ক্যামেরা থাকলেও সেটা রক্ষণাবেক্ষণ বা সেটা দেখাশোনার লোক নেই। তো এই সমস্যাগুলোর সমাধানেই কিন্তু সরকারের উদ্যোগ নেওয়া উচিত, এবং কাদের জন্য হচ্ছে না, কেন হচ্ছে না, বা প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা ঘটলো। এখন ধরেন এই যে কোটার বিষয়টি, আমি মনে করি সরকারের এক ধরনের কোটা বিরোধিত আন্দোলন 2018 সালে হয়েছিল। সে সময় ছাত্রদের দাবি ছিল কিন্তু কোটা সংস্কার। 56% ছিল, তারা বলেছিলেন যে এটি 10% করতে হবে। এমনকি সেই সময়ে মন্ত্রীদের সাথে আলোচনায় তারা আরও ছাড় দেওয়ার কথা বলছিলেন। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে একটা পরিপত্র জারি হলো এবং সম্পূর্ণ কোটা বাদ দেওয়া হলো। তা আমি তো মনে করি যে এটা সমস্যার উদ্ভব হয়েছে সেই সম্পূর্ণ কোটা বাতিল করায়। কারণ আজকে মুক্তিযোদ্ধার পক্ষ হয়ে রিট করেছে, হাইকোর্ট এই রায় দিয়েছে। এখন আর এই যদি প্রতিবন্ধীদের পক্ষ হয়ে আরেকটি রিট করা হতো, সেই রিটের আদালত কি রায় দেবে জানি না, নারীর পক্ষ হয়ে। কিন্তু অন্য জনগোষ্ঠীর পক্ষ হয়ে রিট করা হয়নি, মুক্তিযোদ্ধাদের পক্ষ হয়ে রিট করা হয়েছে। এখন আসলে আমরা সমস্যার সমাধান চাই কি না? যদি চাই সমাধান হতে পারে। এখানে কয়টি পক্ষ আসলে দুটি।
আর ওই অর্থে যদি বলেন পক্ষ একটি, রাষ্ট্র জনগণ তো এই রাষ্ট্রেরই মানে কি বলে প্রধান শক্তি। হুম হ্যাঁ, যেটা সংবিধানেও আছে, জনগণই হচ্ছে শক্তি, মানে জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক। এখন এই মালিকদের রাষ্ট্র বা সরকার যা কিভাবে দেখবেন সেটা কিন্তু একটা বিষয়। হ্যাঁ, কোটা পৃথিবীর অনেক দেশই আছে, বেশিরভাগ দেশে আছে। হুম কোটা যদি আবার মেধাকে ছাড়িয়ে যায়, আর কোটা মেধা এই বিতর্কটাও ঠিক নয়। আদালতের রায়, পূর্ণাঙ্গ রায় এবং মানে কি বলে প্রাথমিক রায় বা যেটা গণমাধ্যমে আসলো হাইকোর্টের, আমার ধারণা যে পুরো রায়টা তখন আসলে, প্রথম যেদিন হাইকোর্টের রায় আসছে, হয়তো আন্দোলন এভাবে নাও হতে পারত। যে তখন আমরা গণমাধ্যমে যেটা পড়লাম আদালতের সংক্ষিপ্ত রায়ে, যে মুক্তিযোদ্ধাদের কোটা বহাল থাকতে হবে। কিন্তু আমরা পূর্ণাঙ্গ রায়ে কিন্তু পেলাম বিস্তারিত যে হুম কোটার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কোটার কথা আছে এবং সরকারের উপরেই দায়িত্ব দিয়েছে। এখন সরকারই ঠিক করবে। আ- সরকার বলেছে যে আদালত ঠিক করবে। এটা আপিল বিভাগ পর্যন্ত গেছে এবং হুম। আপিল বিভাগ 4 সপ্তাহে স্থিতি অবস্থা কিন্তু দিয়েছে। কিন্তু এই রায়টা তো মানে স্থগিতই বলা চলে সর্বোচ্চ আদালতের নির্দেশে। 4 সপ্তাহের মানে একটা কিন্তু নির্দিষ্ট সময়। হুম হুম এর অর্থ না যে এটি বাতিল হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু এর অর্থ হচ্ছে যে ধরুন 4 সপ্তাহে কোনো কিছুই হলো না, হুম এমনকি আন্দোলন হলো না, তাহলে কিন্তু এই রায়টাই, হাইকোর্টের রায়টাই বহাল থাকলো। না 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 কি হাইকোর্ট দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ যে আদেশটি দিয়েছেন যে হাইকোর্টের রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছেন 4 4 সপ্তাহ, সপ্তাহের জন্য। তার মানে হচ্ছে 4 সপ্তাহে রায়ের কোনো কার্যকারিতায় হ্যাঁ, থাকবে 4 না। সপ্তাহে কার্যকর হতে হবে না, বলছে 4 সপ্তাহের পর হুম যদি যে কোনো কারণে শুনানি পিছিয়ে গেল, তখন হুম কি হবে? শুনানি হলো না, হুম রাষ্ট্রপক্ষের কারণে হতে পারে, আহ, কি বলে অন্য যে কোনো কারণে হতে পারে। যদি না হয় তাহলে কিন্তু এই হাইকোর্টের রায়টি আবার পুনর্বহাল না হয়ে না যায়। আমরা এরকম আমরা কি আমি আদালত বিট কাভার করি, এরকম হ্যাঁ দেখেছি যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত নিষ্পত্তি না হবে ততক্ষণ পর্যন্ত এই স্থিতাবস্থায় হ্যাঁ থাকে। সেটার এটা একটা সেটা প্র্যাকটিস। সেটা যুক্তিটা হচ্ছে 4 সপ্তাহ দেয়া অর্থ হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত আসলে হুম আসবে, হুম অর্থাৎ এই যে 4 সপ্তাহ পরে শুনানিটা হতে হবে, তাই তো হুম হুম হবে। এবং একটা এখন তারিখও সেখানে দেওয়া হয়েছে। সরকারের কি অবস্থান হবে এটি একটা বিষয়। জি আবার সরকার এখানে কিন্তু সরকার পক্ষ, আদালতের কাছে কিন্তু এখনো পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীরা পক্ষ নয়। জি এখন আরেকটি পক্ষ হচ্ছে যে আদালত আর আদালত এবং সরকারই এখানে মূল পক্ষ নয়, আন্দোলনরত শিক্ষার্থীরাও পক্ষ। জি সৌরভ ভাই যে আপনার কাছে। কারণে এই শিক্ষার্থীরা কিন্তু এখন মাঠে আছে। এটা কিন্তু দুই পক্ষেরই বিচার্য বিষয়। এ কারণে আহ, প্রধান বিচারপতি আপিল বিভাগের রায়ের সময় না পরবর্তীকালে হুম যে বলেছে, এমনকি আন্দোলনরত শিক্ষার্থীরাও তাদের দাবি দেওয়ার কথা আদালতে এসে বলতে পারেন। হুম অর্থাৎ আদালতও এই আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি কিন্তু একটা সহানুভূতি আছে। জি কামাল ভাই, যেটি সৌরভ ভাই বলছিলেন যে সমস্যার উদ্ভব কিন্তু 2018 সালেই হয়েছিল, তখন কোটা সংস্কারের দাবি করা হয়েছিল কিন্তু কোটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে একবারে বাতিল করে দেওয়া হয়েছিল। এখন যে পর্যায়ে আছে এর সমাধান সরকারকেই দিতে হবে। না, আপনার ধন্যবাদ, আলোচককে ধন্যবাদ দেওয়া যায়, দর্শক শ্রোতাদের ধন্যবাদ। দেখেন, উঠা প্রথা বাতিল ছিল, হাইকোর্টে রিট করেছেন, হাইকোর্টে একটা রায় দিয়েছে, রায় গোটা জাতি জানে। সরকারের পক্ষ থেকে উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে রিট করার পর উচ্চ আদালত একটা নির্দেশনা দিয়েছে হুম এবং একটা তারিখও ঠিক করে দিয়েছে, হুম 7ই আগস্ট। হুম এবং সকল পক্ষকেই ধৈর্য ধারণ করতে বলছে, যার যার বক্তব্য, আন্দোলন যারা করছে তারাও তাদের প্রতিনিধি এই উচ্চ আদালতের শুনানির দিন পাঠিয়ে তারাও তাদের বক্তব্য পেশ করতে পারে। এবং আপনি দেখেন যে সাধারণ ছাত্রছাত্রীদের যে দাবি, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু একই কথা বলা হয়েছে যে আমরা যৌক্তিক সংস্কার চাই, হুম যুগোপযোগী সংস্কার চাই, সময় উপযোগী সংস্কার চাই। তাহলে আমাকে এই সংস্কার করতে হলে বা কোঠার ছাত্রদের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে সংস্কার করতে হলে তাহলে আপনাকে উচ্চ আদালত যে সময় দিয়েছেন সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। হুম
কিন্তু এই অপেক্ষা না করে উচ্চ আদালতের পক্ষ থেকে ছাত্রদের অনুরোধ করার পরও, সরকারের পক্ষ থেকে ছাত্রদের অনুরোধ করার পরও গতকাল ছাত্ররা সাধারণ ছাত্রদের ব্যানারের নামে সাধারণ ছাত্রকে সামনে রেখে, আমি যদি বলি যে আজকে আপনার বিএনপির আমির খসরু মাহমুদের ভাষায় যে তারা এটাকে সরকার উৎখাতের আন্দোলনের লক্ষ্য হিসেবে এদেরকে ব্যবহার করে কালকে যে ঘটনাগুলো ঘটিয়েছেন, সময় টিভির একজন সাংবাদিক উপর হামলা করেছেন, আমি তো ধরেন নিন্দা জানাই যারা হামলা করেছে। আমি তো সৌরভ ভাইয়ের কাছ থেকে এটা প্রত্যাশা করেছিলাম, উনি একটি পত্রিকার যুগ্ম সম্পাদক, উনার এই কথা বলা উচিত ছিল যে এই সাধারণ ছাত্রদের ব্যানারে যারা সাংবাদিকের উপর হামলা করছে নিন্দা জানানো উচিত ছিল। কিন্তু সৌরভ ভাই সেটা বললেন না। আমার এটি সৌরভ ভাইয়ের মাঝে একদম বিজ্ঞ কলামিস্ট, উনি এই কথা বললেন না। আমি যেটা মনে করি যে ছাত্রদের 7ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করা উচিত এবং বাংলাদেশের ইতিহাসে জনগণের প্রত্যাশা পূরণ করেছেন, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করেছেন। তারা যখন কোনো যৌক্তিক দাবি তুলে ধরেছেন তখন বঙ্গবন্ধুর তনয় সরকার প্রধান হিসাবে তিনি তাদের সেই দাবি বাস্তবায়ন করেছেন। এবং আমি মনে করি আজকে সাধারণ ছাত্ররা তাদের মেধার ভিত্তিতে নিয়োগ বা কোঠা সংস্কার যেটাই হোক, এটাও বঙ্গবন্ধুর তনয়, তিনি মানুষের চোখের ভাষা বোঝেন, তিনি তার সরকার এটা আদালতের রায়ের নির্দেশনার পক্ষে, উচ্চ আদালতকে কিন্তু সরকার নির্দেশনা দিতে পারেন, এটা সংবিধানেই আছে। উচ্চ আদালত সরকারকে নির্দেশনা দিতে পারে। এখন আমির খসরু মাহমুদরা যেটা করছে, তার নেত্রী খালেদা জিয়া সরকার প্রধান থাকা অবস্থায় যেটা করছে, বঙ্গবন্ধুর তনয় তো সেটা করে না, উচ্চ আদালতে হস্তক্ষেপ করে না। উনাদের পত্রিকার একজন কলামিস্ট ছিল সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মিজান, তিনি লিখেছেন, মিজানুর রহমান খান, তিনি লিখেছেন বিএনপি জামাতের সময় 11 বার উচ্চ আদালতে শুনানি হওয়ার পর যখন প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন সিদ্ধান্ত দিতে হবে তখন হস্তক্ষেপ করা হয়েছে বিএনপি জামাতের সরকারের ভাবমূর্তি রক্ষার জন্য। আর প্রধান বিচারপতি ছিলেন মোস্তফা কামাল সাহেব, তিনি বলেছিলেন যে আমার 20 বছরের উকালতি জীবনে এবং 20 বছরের বিচারিক জীবনে আমি এরকম জঘন্য কখনো কর্মকাণ্ড দেখিনি যে প্রধান বিচারপতি শুনানি করে সিদ্ধান্ত দিতে যাবে তখন সরকার হস্তক্ষেপ করলো। আজকে বিএনপি যা করেছেন, বিএনপি মনে করে উচ্চ আদালতে সেইভাবে করতে হবে না। উচ্চ আদালত সংবিধানে তার ক্ষমতা, তিনি কি করতে পারেন, তার ক্ষমতা কতটুকু দিয়ে আছে এবং সেই আলোকে সে সরকারকে নির্দেশনা দিতে হবে। আমি মনে করি ছাত্রদের সেই পর্যন্ত অপেক্ষা করা উচিত। কিন্তু এই ছাত্রদের সামনে রেখে আজকে এই আমির খসরু মাহমুদ, আপনার মনে আছে যখন নিরাপদ সড়কের আন্দোলন হয়েছিল তখন উনি বলেছিলেন, সেটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছিলাম, ছাত্রদলের এক ছেলেকে ফোন করে বলেছিল তোমরা প্যান্ট শার্ট পরে এই ছাত্রদের আন্দোলনে ঢুকে যাও, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে এসেছিল। আজকেও এই সাধারণ ছাত্রদের সামনে রেখে, কারণ তারা অস্থিতিশীল পরিবেশ, কারণ তারা জানে যে তারা আন্দোলন করে এই সরকারের বিরুদ্ধে জনগণকে কখনো তাদের পক্ষে নিতে পারেনি। তার প্রমাণ আপনি দেখেছেন, 28 অক্টোবর সরকার পতনের আন্দোলন দিয়েছিলেন, তারা প্রধান বিচারপতির বাড়ি হামলা করেছেন, তারা পুলিশ পিটি হত্যা করেছেন, সাংবাদিককে আহত করেছেন, তারা অ্যাম্বুলেন্সের উপর হামলা করেছেন। আজকেও যখন তারা আন্দোলনে ব্যর্থ, কারণ জনগণ তাদের অপকর্ম, দুঃশাসন, দুর্নীতি, জঙ্গিবাদ, মানে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল তাদের আমলে, সেই আমলে তারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, গোটা জাতিকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল, সেই ব্যর্থতার কারণে মানুষ তাদের সাথে নাই। এই কারণে সাধারণ ছাত্রছাত্রীদের সামনে রেখে আমরা মনে করি আমির খসরু মাহমুদ এই তারেক জিয়ার নির্দেশে একটু অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে। কারণ বিষয়টা কিন্তু প্রায় সমাধান,
হুম। আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন যে এটা একটা সমাধানের পথ। খালি উচ্চ আদালতের যে তারিখ দিয়েছেন সেই তারিখ পর্যন্ত তাদের নির্দেশনা নিয়ে সরকার, হ্যাঁ, নির্দেশনার আলোকে তাদের কথা বলবে। জি ছাত্ররা যে কথা বলছেন এই কথা তাদের একজন উকিল দিয়ে তারা উচ্চ আদালতে বলতে পারে। জি জি সৌরভ ভাই, যেটি এস এম কামাল ভাই বলছিলেন যে আমরা তো শুরু থেকেই দেখছি যে যখন এই হাইকোর্টের রায়টি হলো এবং রায়টি, এই রায়কে ঘিরেই তো এত আন্দোলন হচ্ছে, কিন্তু রায়টি স্থগিত করার জন্য কিন্তু রাষ্ট্রপক্ষই গিয়েছিল, সরকারের পক্ষই কিন্তু স্থগিত আবেদন করেছিল এবং তার প্রেক্ষিতে এবং পরে দুই শিক্ষার্থী অ্যাড হয়ে যে তৃতীয় পক্ষ হয়ে যে আবেদনটি করলো, এরপরেই তো এই আদেশগুলো আসলো। তো এই আন্দোলন নিয়ে বা এই কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে যে দাবিগুলো করছে, সরকারকে তো আন্তরিকতার ঘাটতি তো নেই, যেহেতু এখন বিচার বিভাগে বিচারাধীন মামলাটি, এখন সরকার বিচার বিভাগকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত কিভাবে নিতে পারে? না, বেশিরভাগ পাশ কাটিয়ে বা অগ্রাহ্য করে নয়, সমস্যার সমাধান আদালত, আদালতে আছে, আদালতের মাধ্যমে নিষ্পত্তি হতে হবে। আদালতের যে প্রক্রিয়া আছে হুম প্রক্রিয়াটা নিষ্পত্তি হতে হবে বা চূড়ান্ত পর্যায়ে যেতে হবে। তার আগে আমি কামাল ভাইয়ের কথায় আমি ব্যক্তিগত কৈফিয়ত দিই। আর সেটি হচ্ছে যে যে কোনো সংবাদ মাধ্যম, সেটা প্রথম আলো হোক, সময় হোক বা অন্য যে কোনো সংবাদ মাধ্যম হোক, তার যে কোনো কর্মী, কোনো সাংবাদিক যদি আন্দোলনকারী হোক, ন্যায্য আন্দোলনকারী হলেও তাদের দ্বারা আক্রান্ত হলে অবশ্যই তার নিন্দা করি এবং এরকম ঘটনা ঘটেছে, আহ, এটি যেমন নিন্দা করি, নিন্দনীয়। একইভাবে আমরা 2018 সালের সেই কোটা আন্দোলনের সময় দেখেছি, তখন কিন্তু নানা পার্টি, ছাত্র সংগঠনের নামে নানা ধরনের পার্টি এবং তারা সংগঠনকারীদের এবং সাংবাদিকদের উপরও আক্রমণ করেছে। তো হুম সুতরাং এই যে যেটা নিন্দনীয়, এটা সার্বজনীন। হুম আর এই রাজনৈতিক দলগুলো, কারণ বিএনপির কথা বলছেন, বিএনপির কেউ থাকলে সে জবাব দিতে পারতেন। আমাদের রাজনৈতিক দলগুলোর সংগঠন, এমনকি ছাত্র সংগঠনগুলো সাধারণ ছাত্রদের আস্থা হারিয়েছে অনেক আগেই। হুম সেটি ক্ষমতাসীন ছাত্র সংগঠন এবং ক্ষমতা বহির্ভূত ছাত্র সংগঠন। হুম ক্ষমতা বহির্ভূত ছাত্র সংগঠন, ছাত্র দলের বা বিএনপির কথা বলেছেন, তারা নিজস্ব এই যে একটা এত বড় আন্দোলন, তাতে কিন্তু ছাত্রলীগও নাই, ছাত্র দলও নেই, এমনকি বাম সংগঠনও নেই। এটা সাধারণ ছাত্ররাই, একেবারেই সাধারণ ছাত্ররাই। আপনি যদি তাদের ঠিকুজি দেখেন, যারা এই আন্দোলনে যাদের নাম আছে, তারা কোনো ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়েছে এরকম কোনো প্রমাণ নেই। হুম এবং রাজনৈতিক দলগুলো স্বাভাবিক, এখন সরকার ক্ষমতায়, আওয়ামী লীগ আছে, বিএনপি এর ফায়দা নেওয়ার চেষ্টা করছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগও চেষ্টা করেছে। সেটি গ্রহণযোগ্য নয় কোনোভাবেই। কারণ ছাত্র সংগঠন, সাধারণ ছাত্ররা যে কারো পক্ষে নেই, সেটা একটা বড় প্রমাণ কিন্তু বুয়েটেও কিন্তু আদালতের নির্দেশ দিল, তারপরও বুয়েটে কিন্তু সেখানে ছাত্র সংগঠন সক্রিয় করা যায়নি, কারণ সেখানকার সাধারণ ছাত্ররা সেটা চায়নি। সেখানেও কিন্তু আন্দোলন হয়েছে, সেখানেও কর্মবিরতি হয়েছে। সুতরাং এটা যে কোনো রাষ্ট্রের যে কোনো বড় সমস্যা আলোচনা করে সমাধান করতে হয়, হুম এবং সেটি আদালতের মাধ্যমে হোক, আদালতের বাইরে হোক। আদালতের একটা প্রক্রিয়া আছে, হ্যাঁ, যেটা আপনি কামাল ভাইকে প্রথম প্রশ্ন করেছিলেন, যে যদি আহ, যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে, তাহলে এখন তো হাইকোর্টের রায় যেহেতু আপিল বিভাগ কি মানে বলে, হাইকোর্টের রায় যেহেতু মানে স্থগিত করেছে, এখন কিভাবে সমাধান? হ্যাঁ, সেটাও এর আগে তো কামাল ভাই বলেছিলেন যে হাইকোর্টে যখন এই রায়টি, এই রিটটি ওঠে, প্রথম কোনো পক্ষই ছিল না। মানে আহ, মানে সরকারের পক্ষ, যেহেতু এটি পরিপত্র জারি করছে সরকার, সরকারের পক্ষ থাকবে, সরকারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে কেউ দাঁড়ায়নি। সুতরাং হাইকোর্ট বাদী পক্ষের বক্তব্য শুনে রায়, এক ধরনের রায় দিয়েছে। সরকার পক্ষ থেকে যে যুক্তি তর্ক পরবর্তীকালে আপিল বিভাগে দেওয়া হলো, আর সেটি শুনলে হয়তো অন্যরকমও রায় হতে পারত। সবটা মিলে আমাদের মধ্যে কিন্তু একটা অদক্ষতাও আছে, একটা অমনোযোগও আছে, হুম অবহেলাও আছে। আর যেটি বললাম, 2018 সালে আরেকটু বোধহয় চিন্তাভাবনা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। তখন কিন্তু, আচ্ছা, তখন নির্বাহী বিভাগ কেন ভাবলো না যে আমি এরকম সব যে বাদ দিয়ে দিলাম, হুম এটা তো আদালতে রিট হতে পারে বা এটা চ্যালেঞ্জ হতে পারে। যেটা এখন শিক্ষার্থীদের মূল কথা কি? শিক্ষার্থীদের মূল কথা হচ্ছে, আজকে আপনি আদালতে হাইকোর্টে রিট হয়ে এটা বাতিল করলেন, আর আজকে যে সিদ্ধান্তটা নেবেন, কালকে আরেকটা রিট হয়ে যে বাতিল হবে না, তার নিশ্চয়তা কি? এটাই জি তো, এই নিশ্চয়তা জি চাচ্ছে। আমি এই কারণেই মনে করি যে হ্যাঁ,
এখন যেহেতু আন্দোলনরত শিক্ষার্থীর একটা পক্ষ তাদের নিয়েই আর দেখুন আজকে আওয়ামী লীগের কোনো মন্ত্রী নেতা বলছেন যে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাক। কামাল ভাই এখানে আছেন, তিনি কি বলতে পারবেন আজকে ক্লাসে ফিরে গেলে, কালকে ক্লাসে ফিরে গেলে তারা ক্লাস করতে পারবেন, তারা পরীক্ষা দিতে পারবেন? কারণ ক্লাস যারা নেবেন তারাও আন্দোলনে। তারাও কিন্তু আন্দোলনে। সোহরাব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমি বলি আর কি, জি। সোহরাব ভাই যে কথাটা বললেন এটি হচ্ছে আন্দোলনকারীদের উৎসাহ করা আর কি। মানে এই ছাত্রদের এই যৌক্তিক দাবিটা বাস্তবায়িত না হোক, এইটি হচ্ছে তার পক্ষে সুরসুরি দেয়া। এই শিক্ষকরা আন্দোলন তো অনেক আগে তো করছে, ছাত্ররা কোথায় থাকতো? বলা হয়েছে ক্লাসে ফিরে যান, অর্থাৎ তারা তাদের জায়গায় ফিরে যাক, ক্যাম্পাসে ফিরে যাক। আজকে ছাত্ররা ক্যাম্পাসে না ফিরে কি আন্দোলন করবে? আপনি যেটা বললেন যে ছাত্ররা, দেখেন দায়িত্ব কিন্তু ছাত্রলীগ কিন্তু তার পক্ষ থেকে কথা বলেছেন। ছাত্রলীগকে আমরা মাঠে নামতে নিষেধ করেছি, আমাদের দলের সাধারণ সম্পাদক সুস্পষ্টভাবে বলেছেন। ছাত্রলীগ তো এই যে তারাও চাইছে সময় উপযোগী সংস্কার হোক, কিন্তু উচ্চ আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে, তারপরে না সরকার উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে সরকার এটা একটা সমাধান করবে। আমি তো মনে করি যে আজকে আমির খসরু মাহমুদের এই বক্তৃতার মধ্যে দিয়ে, ধরেন আমি সরকারের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নীতি নির্ধারকের একটি সিদ্ধান্ত, আমি মনে করি যে আগামীকাল থেকে ছাত্রদের এই রাস্তায় নামানো মনে হচ্ছে আমির খসরু মাহমুদকে এই সুযোগ করে দেয়। আমি তো এই সুযোগ দেব না, আমি তো অস্থিতিশীল পরিবেশ করতে দেব না, আমি তো মানুষকে জিম্মি হতে দেব না। ছাত্রদের যে দাবি, এই দাবির প্রতি ছাত্রলীগও একই কথা বলেছেন, সরকারও বলছেন যে আদালত পর্যন্ত অপেক্ষা। সরকার যদি হাইকোর্টের সিদ্ধান্তের পক্ষে, যে নিউজটা হয়েছিল হাইকোর্টের যে কুঠা কি মানে কুঠা বহাল রাখার জন্য বলেছিল, সরকারের প্রজ্ঞাপন বাতিল করেছিল, সরকার যদি ওইটাকে অ্যাকসেপ্ট করতো তাহলে তো সরকার আপিল করতো না। সরকার তো হাইকোর্টের রায়কে অ্যাকসেপ্ট করেনি, যেটা প্রথম বের হয়ে আসছিল সেটা অ্যাকসেপ্ট করেনি বলে তো সরকার আপিল করেছেন। অর্থাৎ সরকারের সদিচ্ছা তো আছে, এটা প্রমাণ হয়েছে, নাহলে তো সরকারের অ্যাটর্নি জেনারেল দাঁড়াতো না। যদি এই প্রজ্ঞাপনের বাতিলের পক্ষে সরকার থাকতো তাহলে তো সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল দাঁড়াতো না। তাহলে এইটা তো সাধারণ ছাত্রীদের বোঝা উচিত যে সরকারও চায়, হ্যাঁ, যে এই কোঠা প্রথা বাতিল চাইছে, এবং একটা তাদের যে দাবি প্রয়োজন হলে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বক্তৃতা বা ছাত্রলীগের বক্তৃতার ভিতর দিয়ে বোঝা যাচ্ছে যে সরকারও মহামান্য উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে একটা সিদ্ধান্তে যাবে। সেইখানে যদি উচ্চ আদালত অ্যাপিলেট ডিভিশন সিদ্ধান্ত দেয় যে এই ব্যাপারে হাইকোর্টের যে আংশিক রায়টা বেড়েছে যে সরকার এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে পারে, হাইকোর্ট যদি ওইটাকে, উচ্চ আদালত যদি ওইটাকে বহাল রাখে যে হ্যাঁ সরকার এই বিষয়ে কোঠার সংস্কার করতে পারেন বা নির্দেশনা দিল একটা, তখন না সরকার যদি না করে তখন সরকারের পর দায়িত্ব, সরকার বিরুদ্ধে সাধারণ ছাত্ররা আন্দোলন করতে পারে। কিন্তু ওই পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। ওই পর্যন্ত অপেক্ষা না করে যদি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ছাত্রদল ছাত্র শিবিরের, আমি তো মনে করি কালকের থেকে যে ঘটনা ঘটবে এর জন্য আমির খসরু মাহমুদরা, মির্জা ফখরুল্লাহ, শিবিররা দায়ী থাকবে। এবং আপনি দেখেছেন যে আজকে আমাকে একজন বলল, আমি সত্যি না মিথ্যে, যে পাকিস্তানের পতাকা নিয়ে আজকে এই মিছিলে আসা হয়েছে। পাকিস্তান, ওটা ফিলিস্তিনের পতাকা ছিল। তো আজকে এই যে যারা বলেন, আমি দেখেন কিছু পত্রিকা লিখছে যে বাধার মুখে সাধারণ ছাত্রের, কোথায় বাধা দিছে? কালকে শাহবাগের মোড়ে যে ঘটনা ঘটিয়েছেন, পুলিশের ভ্যানের উপর লাফাচ্ছে। আপনি উন্নত দেশ করেন, যারা এখানে বসে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের প্রতি যাদের এত প্রেম ভালোবাসা, তারা আবার টকশোতে এসে কথা বলে। কাল কি তারা কি করছে? কামাল ভাই, একজন শিক্ষকের কলার ধরে টেনে নিয়ে গিয়েছে। আমাদের সময় আজকে একেবারে শেষ, আর সময় দিতে পারছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের আজকের সম্পাদকীয় আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।